হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভার্চুয়াল ক্লাসে আমি গৌরাঙ্গ দাস তোমাদের সকলকে স্বাগত জানাই। সেন্টেন্স কম্পোজিশন অ্যান্ড অ্যানালিসিস এই পর্বে আজ আমি বেসিক কনসেপশন অফ ন্যারেশন বিষয়ে আলোচনা করব, যা তোমাদের কাজে আসবেই আসবে। তাহলে শুরু করা যাক। ন্যারেশন, বেসিক কনসেপশন অফ ন্যারেশন। হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া দরকার ন্যারেশন কি। লক্ষ্য করো, দ্য টিচার সেড টু আস দ্য সাম ইজ ভেরি ইজি। দ্য সাম ইজ ভেরি ইজি is a speech which is spoken by the teacher and the person spoken to is us. দ্য সাম ইজ ভেরি ইজি এই কথাটি একজন শিক্ষক বলেছেন এবং সেই শিক্ষক আমাদেরকে বলেছেন। এই কথাটিকেই অর্থাৎ দ্য সাম ইজ ভেরি ইজি এটিকে আমরা দুরকম ভাবে রিপোর্ট করতে পারি, অন্যের কাছে বলতে পারি। এক, দ্য টিচার সেড টু আস দ্য সাম ইজ ভেরি ইজি, অথবা দ্য টিচার টোল্ড আস দ্যাট দ্য সাম ওয়াজ ভেরি ইজি। তাই ন্যারেশন হচ্ছে এমন একটি ধরন বা রিপোর্ট করার পদ্ধতি যার দ্বারা বক্তার বলা কোনো কথা অন্যের কাছে আমরা বলতে পারি। অর্থাৎ কোনো একজন বক্তা কি বলেছেন তা অন্যের কাছে কিভাবে আমরা তুলে ধরব, তারই নাম ন্যারেশন, বা বাংলায় যাকে বলা হচ্ছে উক্তি পরিবর্তন। Types of narration or speech. He says to me, I am busy. He told me that he was busy. I am busy এই যে বাক্যটি বলা হলো, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ বক্তা যে কথাটি বলেছে সেই কথাটি যখন ঠিক ওই রকম ভাবেই তুলে ধরা হয় তখন তার নাম ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। আর বক্তার বলা কোনো কথা তার অর্থের পরিবর্তন না করে শুধুমাত্র যখন রূপের পরিবর্তন করা হয় তখন তাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ ন্যারেশন বা স্পিচ ইজ অফ টু টাইপস। ন্যারেশন বা স্পিচ দু রকমের, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন ডাইরেক্ট স্পিচ নামে পরিচিত, আবার ইনডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট স্পিচ নামে পরিচিত। কম্পোনেন্টস অফ ডাইরেক্ট ন্যারেশন অর স্পিচ, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন কি কি বিষয় নিয়ে গড়ে ওঠে, তার পার্টগুলো কি কি। I said to my mother, I shall not go to school today. এখানে দেখো, I বলছে, কাকে বলছে? টু মাই মাদার, আমার মাকে। অর্থাৎ কে বলছে, কাকে বলছে? তাহলে যে বলে তাকে বলা হয় স্পিকার, আর যাকে বলা হয় সেটা হচ্ছে পারসন স্পোকেন টু, উদ্দিষ্ট ব্যক্তি। অর্থাৎ এখানে স্পিকার থাকবে এবং দ্য পারসন স্পোকেন টু, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা থাকবে। তবে এই জায়গাটিতে মনে রাখার বিষয়, সব সময় কাকে উদ্দেশ্য করে কোন কথা বলা হয় সেটা কিন্তু নাও থাকতে পারে, তবে যেটা থাকবেই থাকবে সেটা হচ্ছে ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্সে আই সেড, এই সেডটা হচ্ছে ভার্ব, এটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই শ্যাল নট গো টু স্কুল টুডে, এটা হচ্ছে স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচ। তাহলে এই চারটি অংশ নিয়ে আমাদের একটা ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ গঠিত হয়। ডাইরেক্ট স্পিচের মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা সরাসরি উল্লেখ করা থাকে। তাহলে থাকবে কি? এখানে থাকবে স্পিকার, থাকবে রিপোর্টিং ভার্ব, আর থাকবে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেই ব্যক্তির নাম এবং কি বলা হচ্ছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ। ফিচার অফ ডাইরেক্ট ন্যারেশন অর স্পিচ, বৈশিষ্ট্য কি ডাইরেক্ট ন্যারেশনের? খুব ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় হয়তো সরাসরি আসবে না, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে খুব জরুরি। হি সেড টু হিজ মাদার, তারপরে দেখো একটা কমা দেওয়া আছে। আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ,
এই কথাটিকে আওয়ার টিম হ্যাজ ওন দ্য ম্যাচ, এই কথাটিকে ডাবল কমার মধ্যে রাখা হয়েছে, এটার নাম হচ্ছে ইনভার্টেড কমা, উদ্ধৃতি চিহ্ন। তাহলে কি থাকবে, ইনভার্টেড কমা ইজ ইউজড হিয়ার, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা থাকবে। এ কমা ইজ ইউজড আফটার রিপোর্টিং ভার্ব, যেখানে রিপোর্টিং ভার্বের অংশ, সেই রিপোর্টিং ভার্বের শেষে, অংশের শেষে একটি কমা অবশ্যই দিতে হবে। এখানে মাদারের পরে সেই কমাকে দেওয়া হয়েছে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ডাইরেক্ট স্পিচ ইজ আ ক্যাপিটাল লেটার, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। রিপোর্টেড স্পিচের যে প্রথম লেটারটি, সেই লেটারটি অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। এখানে আওয়ার শব্দের ও ক্যাপিটাল লেটারে দেওয়া হয়েছে। কম্পোনেন্টস অফ ইনডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশনের অংশগুলো চেনার পরে স্বাভাবিকভাবেই আমাদেরকে জানতে হবে ইনডাইরেক্ট ন্যারেশনে কি কি অংশ থাকে। আই টোল্ড মাই মাদার দ্যাট আই উড নট গো টু স্কুল দ্যাট ডে, এটা একটা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ। এখানে আই হচ্ছে বক্তা, সেইড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, মাই মাদার এটা হচ্ছে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটি, টোল্ড হচ্ছে রিপোর্টিং ভার্ব, দ্যাট আই উড নট গো টু স্কুল দ্যাট ডে, এই প্রথম যে দ্যাটটি দেওয়া আছে এটি হচ্ছে লিঙ্কার। লিঙ্কার মানে সংযোজক, কাকে সংযোগ করা হয়েছে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এই দুটোকে অংশকে যোগ করে দেওয়া হয়েছে দ্যাট দিয়ে, এটাকে লিঙ্কার বলা হয়, আবার এটাকে কানেকটিভ ওয়ার্ডও বলা হয়। আই উড নট গো টু স্কুল দ্যাট ডে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে কি কি থাকবে, স্পিকার থাকবে, রিপোর্টিং ভার্ব থাকবে, লিঙ্কার থাকবে, দ্য পারসন স্পোকেন টু এটা থাকবে, অর্থাৎ কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা থাকবে, তবে কোনো কোনো ক্ষেত্রে তা উজ্জ্বল থাকতে পারে, এবং সর্বোপরি থাকবে রিপোর্টেড স্পিচ। হোয়াট চেঞ্জেস আর নিডেড, প্রথমেই বলেছি ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ চেঞ্জ মানে পরিবর্তন, তাহলে চেঞ্জ করতে হবে। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে কি কি পরিবর্তন কাম্য এবং কি কি পরিবর্তন করতে হয় তা এখানে দেখানো হয়েছে। 1 নম্বর, রিপোর্টিং ভার্ব ইন মোস্ট কেসেস ইজ চেঞ্জড, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে অধিকাংশ ক্ষেত্রেই, কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন নাও হতে পারে। দ্য প্রোনাউন অর নাউন ডিনোটিং পারসন ইন দ্য রিপোর্টেড স্পিচ ইজ টু বি চেঞ্জড, কি বলা হয়েছে খুব ভালো করে মন দিয়ে শুনবে। রিপোর্টেড স্পিচের মধ্যে যে প্রোনাউন থাকবে বা যদি থাকে, অথবা ব্যক্তিবাচক কোনো নাউন থাকে, তাহলে তা পরিবর্তন করতে হবে। টেন্স অফ দ্য ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ ইন মোস্ট কেসেস ইজ টু বি চেঞ্জড, রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্ব থাকে সেই ভার্বের টেন্স পরিবর্তন করতে হয়, কয়েকটি ক্ষেত্রে তা অপরিবর্তিত থাকে, কোথায় অপরিবর্তিত থাকে তা আমরা পরে জানব। দ্য পয়েন্টার্স আর টু বি চেঞ্জড, রিপোর্টেড স্পিচের যে পয়েন্টার সেই পয়েন্টারকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনও কিন্তু সব সময় করতে হয় না, কখন করতে হয় আমরা জানবো একটু পরে, তবুও শুনে রাখো, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তবেই রিপোর্টেড স্পিচের এই পয়েন্টারগুলোকে পরিবর্তন করতে হয়। আরেকটি জিনিস মনে রাখতেই হবে, ইনভার্টেড কমা ইজ টু বি রিমুভড অর ইউজড, অর্থাৎ আমাকে যদি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই ইনভার্টেড কমা তুলে দিতে হবে। আবার উল্টো দিক থেকে যদি ইনডাইরেক্ট স্পিচকে ডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয় তাহলে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। আরেকটি বিষয়, অ্যাজ পার দ্য কনস্ট্রাকশন অফ দ্য সেন্টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ লিঙ্কার ইজ টু বি ইউজড অর রিমুভড, কি ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে রিপোর্টেড স্পিচের দ্বারা সেই অর্থ অনুসারে লিঙ্কার ব্যবহার করতে হবে। আবার ইনডাইরেক্ট স্পিচ থেকে যদি আমরা ডাইরেক্ট স্পিচে আসি তাহলে সেই লিঙ্কারকে
তুলে দিতে হবে। তাহলে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। চেঞ্জ ইন টাইম অ্যান্ড প্লেস, আমরা আলোচনা করার সময় শুনলাম পয়েন্টার্স, তখন তোমাদেরকে বলিনি পয়েন্টার্স কি। নিচে যে শব্দের তালিকাগুলো দেওয়া হয়েছে এই শব্দের তালিকাগুলো, এই শব্দগুলোই হচ্ছে পয়েন্টার্স। এই পয়েন্টার্স দ্বারা সময় এবং প্লেস নির্দেশ করে। ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে দেন হবে। মনে রাখবে কখন দেন হবে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। আবারও বলছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবেই রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা পাস্ট টেন্স পরিবর্তন করব এবং সঙ্গে লিঙ্কারের পরিবর্তন করব। কি হবে, ডাইরেক্ট স্পিচে যদি পয়েন্টার্স থাকে তাহলে সেই পয়েন্টার্সগুলো পরিবর্তন করতে হবে। নাও থাকলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় দেন বসাতে হবে। এগো থাকলে বিফোর বসাতে হবে। একই রকম ভাবে টুডে থাকলে দ্যাট ডে বসাতে হবে। টু নাইট এর পরিবর্তন করে দ্যাট নাইট করতে হবে। ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর অথবা প্রিভিয়াস ডে লিখতে হবে। হিয়ার থাকলে দেয়ার হবে। হেন্স থাকলে দেন্স হবে। দিস THIS এটা যদি ডাইরেক্ট স্পিচে থাকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় দ্যাট লিখতে হবে THAT। আর ডাইরেক্ট স্পিচে যদি THESE থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় দোজ বসাতে হবে। একই রকম ভাবে দাস এর পরিবর্তে কখনো সো হয়, আবার দাসের পরিবর্তে দ্যাট ওয়েও আমরা ব্যবহার করি। মনে রাখবে ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে দেন বসাতে হবে, কিন্তু যদি ডাইরেক্ট স্পিচে দেন থাকে তাহলে কিন্তু ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা নাও বসাবো না, তখন আমাদেরকে দেনটাকেই বসাতে হবে। একমাত্র নাও, এগো এগুলো যদি ডাইরেক্ট স্পিচে থাকে তবেই ইনডাইরেক্ট স্পিচে দেন বসাতে হবে, বিফোর বসাতে হবে। কিন্তু ইনডাইরেক্ট স্পিচের কোনো বিষয় যদি ডাইরেক্ট স্পিচেই দেওয়া থাকে তাহলে তা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় অপরিবর্তিত থাকবে। আমরা জেনেছিলাম প্রোনাউনের পরিবর্তন করতে হবে। প্রোনাউনের পরিবর্তন এবং নাউনের পরিবর্তন এটা বিশেষভাবে লক্ষণীয়। বাক্যে একটা প্রোনাউন তিন রকম ভাবে থাকতে পারে। সেই প্রোনাউন কখনো সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, কখনো প্রোনাউনটি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে, কখনো পজেসিভ হিসাবে ব্যবহৃত হতে পারে। মনে রাখবে সাবজেক্টের পরিবর্তন করে সাবজেক্টকেই বসাতে হবে, কখনোই সাবজেক্টের পরিবর্তে অবজেক্ট বসবে না, বা অবজেক্টের পরিবর্তে পজেসিভ বসবে না, পজেসিভের পরিবর্তে সাবজেক্টও বসবে না, অবজেক্টও বসবে না। অর্থাৎ সোজা ভাষায় বলতে হয় যদি আই পরিবর্তন করতে হয় তাহলে আমাকে আইয়ের ঘরে অর্থাৎ সাবজেক্টের ঘরে যে শব্দগুলো আছে সেগুলো থেকেই বসাতে হবে। তোমাদের সুবিধার্থে বলি আই সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে নাম্বার এবং জেন্ডার এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আই সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই এর পরিবর্তে যদি কিছু বসাতে হয় তাহলে আমাদের এখানে সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা পাই হি, শি এবং ইউ কে। তাহলে আই এর পরিবর্তন করলে আমাদের ক্ষেত্রে লিমিটেড চয়েস থাকলো হি এবং শি সঙ্গে ইউ। এখানে আরো লিমিটেড হবে যদি আই দ্বারা কোনো স্ত্রীলিঙ্গ বোঝায়, তাহলে তখন সরাসরি আমরা বাঁচতে খুবই সুবিধাজনক শি বসাবো, আর পুংলিঙ্গ হলে আমরা হি বসাবো। ইউ এর ব্যবহার খুব কম হয়। একই রকম ভাবে যদি প্লুরাল নাম্বারের পরিবর্তন করতে হয় অর্থাৎ উই এর পরিবর্তন করি তাহলে উই হচ্ছে প্লুরাল নাম্বার। আমার কাছে অপশন আছে প্লুরাল নাম্বারের তিনটি, একটা হচ্ছে ইউ, আরেকটা হচ্ছে দে। অর্থাৎ এই সব শব্দগুলোর মধ্যে থেকে মাত্র দুটি শব্দ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং এখান থেকেই বেছে নিতে হবে। একই রকম ভাবে মি এর পরিবর্তন যদি করতে হয় অর্থাৎ মি হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টের পরিবর্তন করতে গেলে আমাকে অবজেক্টের ঘর থেকেই শব্দ নিতে হবে। আবার পজিটিভের যদি পরিবর্তন করতে হয়, ধরো কোনো বাক্যে আওয়ার এই শব্দটার পরিবর্তন করতে হবে,
তাহলে আওয়ার হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে প্লুরাল নাম্বারের পরিবর্তে আমাদের এখানে প্লুরাল নাম্বার রয়েছে ইওর আর দেয়ার, এর মধ্যে থেকেই আমাকে পরিবর্তন করতে হবে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আবারও বলি, সাবজেক্টের পরিবর্তন করতে গেলে সাবজেক্টের ঘরেরই কোনো শব্দকে বসাতে হবে, অবজেক্টের পরিবর্তন করতে গেলে অবজেক্টের ঘরের কোনো শব্দকেই বসাতে হবে, আবার পজিটিভের পরিবর্তন করতে গেলে পজিটিভের ঘর থেকেই বসাতে হবে, কোনো রকম ইন্টারচেঞ্জ করা যাবে না। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন। মনে রাখবে, ভার্বের পরিবর্তন, চেঞ্জ অফ ভার্ব ফর্ম ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট টেন্স, অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে কিভাবে ভার্বের টেন্স পরিবর্তন করা হবে তা এই ছকের মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে। দেখো, আমরা এই টেবিলে দেখিয়েছি, প্রথমে লিখেছি টেন্স, তারপরে লিখেছি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, আর টেন্সের নিচে লিখেছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ধরো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে আমরা পরে আলোচনা করব রিপোর্টেড স্পিচে, কিন্তু আমরা ধরেই নিচ্ছি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য তাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। আবার যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে তা পরিবর্তিত হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। একই রকম ভাবে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। যদি দেখা যায় রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। যদি দেখা যায় রিপোর্টেড স্পিচ ফিউচার টেন্সে আছে, ফিউচার ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা কি করব, এই ফিউচার ইনডেফিনিট টেন্সটাও কিন্তু পরিবর্তিত হবে পাস্টে। এবার ফিউচার টেন্স নির্দেশ করা হয় শ্যাল উইলের দ্বারা, তাহলে আমরা শ্যাল অথবা উইলের পাস্ট টেন্স ব্যবহার করব। মনে রাখবে, দিস রুল অফ চেঞ্জিং অফ টেন্স অফ ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ is not applicable when the reported speech expresses a sense of universal truth or habitual action. আমরা জানলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন হয়, কিন্তু কোনো ক্ষেত্রে সেই টেন্স পরিবর্তন করতে হয় না। কোথায় টেন্স পরিবর্তন করতে হয় না? যদি রিপোর্টেড স্পিচের মধ্যে এমন কোনো ধারণা দেওয়া থাকে যা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চির সত্য, সব সময় সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সব সময় সত্য। আবার কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ প্রতিদিন বা প্রতি মুহূর্তে নিয়ম মাফিক কোনো কাজ করা হয়ে থাকে, আমি সকালবেলা দৌড়াই অর্থাৎ আজও দৌড়াই, কালও দৌড়েছি, কালও দৌড়াবো, এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে, হ্যাবিচুয়াল অ্যাকশন থাকে, তাহলে সেক্ষেত্রে টেন্স অপরিবর্তিত থাকে, পাস্ট টেন্সে পরিবর্তন করতে হয় না। অনেক ক্ষেত্রেই তোমাদের মনে হতে পারে আমি সঠিকভাবে টেন্স নির্ধারণ করতে পারছি না, চিনতে পারছি না এটা পাস্ট পারফেক্ট টেন্স না পাস্ট ইনডেফিনিট টেন্স নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি করব কি করে? তাই সুবিধার জন্য এখানে বলে দেওয়া হয়েছে, আমরা টেন্সের নামগুলো তুলে দিইনি, শুধু এখানে তুলে দিয়েছি লক্ষণগুলো, অর্থাৎ কি থাকলে কি হবে। ধরে নি এখানেও আমাদেরকে ধরে নিতে হবে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে
রিপোর্টেড স্পিচের মধ্যে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটা আছে সেই ভার্বটা যদি মূল রূপটা থাকে অথবা তার সঙ্গে এস বা ইএস যোগ করা থাকে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপটিকে আমরা ব্যবহার করব। যেমন আমরা যদি বলি গো একটা ভার্ব, তাহলে গো ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করলে কি হয়, গোস হয়, এবং এটা যখন আমরা পাস্ট টেন্সে অনুবাদ করব তখন গো এর দ্বিতীয় রূপ ওয়েন্ট হবে। একই রকম ভাবে যদি রিপোর্টেড স্পিচে এম ইজ আর অথবা ভার্বের এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা থাকে, কি থাকবে, এম ইজ আর, এই তিনটা কিন্তু একই বাক্যে থাকতে পারে না, যে কোনো একটা থাকবে এবং সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা থাকবে, তাহলে ন্যারেশন করার সময় সেই এম ইজ এবং আর এই তিনটের মধ্যে যেটা থাকবে তার পরিবর্তে সাবজেক্ট অনুযায়ী তার পার্সন অনুযায়ী ওয়াজ কিংবা ওয়ার বসাতে হবে এবং ভার্বের আইএনজি ফর্মটা থেকে যাবে। যদি দেখা যায় আমাদের রিপোর্টেড স্পিচে হ্যাভ বা হ্যাজ আছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় হ্যাভ বা হ্যাজ এর পরিবর্তে হ্যাড বসাতে হবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে। যদি রিপোর্টেড স্পিচে হ্যাভ অথবা হ্যাজ সঙ্গে বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম থেকে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় হ্যাড প্লাস বিন প্লাস বিইং সঙ্গে ভার্বের আইএনজি যোগ করতে হবে। যদি দেখা যায় রিপোর্টেড স্পিচে শ্যাল বা উইল আছে, তাহলে আমরা শ্যাল এবং উইল এর পরিবর্তন করে উড বসাবো বা শুড বসাবো এবং উড শুড এগুলোর পরে সব সময় ভার্বের বেস ফর্ম হয় অর্থাৎ মূল রূপ হয়, এর দ্বারাই টেন্স পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে মনে রাখবে, if the interrogative sentence begins with shall or should, যদি প্রশ্নবোধক বাক্য শুরু হয় shall বা should দ্বারা, তাহলে the word would is used in indirect speech, তাহলে ন্যারেশন করার সময় ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা উড বসাবো, এক্ষেত্রে শুড ব্যবহার করব না, কারণ শুড ব্যবহার করলে বোঝাবে কোনো কর্তব্য বা দায়িত্ব হিসাবে যেটা আমাদের করণীয়, তাই এটাকে পরিহার করতে হবে। কখন আমরা পরিহার করব, যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং সেন্টেন্সটি শুরু হয় শ্যাল অথবা শুড দিয়ে, তাহলে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় উড বসাবো, শ্যাল বা শুড ব্যবহার করব না করব না করব না। If the reporting verb is in present or future tense, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যে অংশটি থাকে সেই অংশে যে ভার্ব, সেই ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে কি হবে, আমরা এর আগে জানলাম পাস্ট টেন্সে থাকলে কি হবে, এবার প্রেজেন্ট আর ফিউচারে থাকলে কি হবে। The tense of the verb in the reported speech will remain unchanged, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন হবে না। এখানে আরো মনে রাখতে হবে, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স যেমন অপরিবর্তিত থাকবে, একই রকম ভাবে পয়েন্টার্স অপরিবর্তিত থাকবে। উদাহরণগুলো দেখো, হি সেজ টু মি, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেজ টু, সেজ হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেজ প্রেজেন্ট টেন্স অর্থাৎ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে। রিপোর্টেড স্পিচ আই ডিড দ্য সাম ইয়েস্টারডে, ডিড পাস্ট টেন্স আর ইয়েস্টারডে পয়েন্টার্স। তাহলে এই নিয়ম অনুসারে কি হবে, এই নিয়ম অনুসারে আমরা রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন করব না, ডিড আছে ডিডই থাকবে, আবার পয়েন্টার্স ইয়েস্টারডে যেমন ছিল সেরকমই থাকবে, এর পরিবর্তে দ্য ডে বিফোর লিখব না। হি উইল সে টু মি, উইল সে ভবিষ্যৎকাল ফিউচার টেন্স, তার মানে রিপোর্টিং ভার্ব
ফিউচার টেন্সে আছে। রিপোর্টেড স্পিচ কি আছে? আই হ্যাভ ডান দ্য সাম টুডে। হ্যাভ ডান এটা প্রেজেন্ট টেন্স, তাই এক্ষেত্রেও ইনডাইরেক্ট স্পিচ করার সময় কোনো রকম ভাবেই টেন্সের পরিবর্তন আর পয়েন্টারের পরিবর্তন হবে না। কি হবে উত্তরটি তাহলে? হি উইল টেল মি দ্যাট হি হ্যাজ ডান দ্য সাম টুডে। উইল সের পরিবর্তে টেল বসেছে। কোথায় উইল সে অর্থাৎ সের পরিবর্তে টেল বসে তা আমরা এর পরবর্তীতেই জেনে নেব একটু পরে। পরে দেখো, হি উইল সে টু মি, এখানেও ভার্ব হচ্ছে উইল সে অর্থাৎ ফিউচার টেন্স। আই শ্যাল ডু দ্য সাম টুমরো, এটা ফিউচার টেন্সেই আছে। কেমন আছে? সেরকমই থাকবে। হি উইল টেল মি দ্যাট হি উইল ডু দ্য সাম টুমরো। অন্য জায়গার পরিবর্তন কিন্তু হচ্ছে, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে না পয়েন্টারের ক্ষেত্রে এবং টেন্সের ক্ষেত্রে। কিন্তু কেউ যদি আগের নিয়ম অনুসারে অর্থাৎ কেমন করে পরিবর্তন করতে হয় পয়েন্টার এবং টেন্স সেই অনুযায়ী যদি কেউ লিখে আসে, যেমন হি উইল টেল মি দ্যাট হি উড ডু দ্য সাম দ্য নেক্সট ডে। আগের চার্টে আমরা দেখেছি টুমরো থাকলে নেক্সট ডে হয়, কেউ সেই নিয়ম অনুযায়ী নেক্সট ডে লিখে দিল। আবার উইলের পাস্ট টেন্স করে উড বসালো, এক্ষেত্রে তার উত্তরটি কিন্তু ঠিক হবে না, উত্তরটি ভুল হবে। কেন না? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের পরিবর্তন হয় না, পয়েন্টারের পরিবর্তনও হয় না। থিংস টু রিমেম্বার, কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে ন্যারেশন করতে গেলে। কি সেই বিষয়গুলো? এক এক করে সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। দ্য রিপোর্টেড স্পিচ উইল অলওয়েজ বি ইন অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। রিপোর্টেড স্পিচটি সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে প্রশ্ন থাকলেও আমরা উত্তর লেখার সময় তা কিন্তু সাধারণ বাক্যে লিখব। দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স উইল রিমেইন আনচেঞ্জড। ন্যারেশন পরিবর্তন করছি, এই ন্যারেশন পরিবর্তন মানে কিন্তু অর্থের পরিবর্তন নয়, শুধুমাত্র বাক্যের গঠনগত পরিবর্তন এখানে ঘটবে, অর্থের মূল অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। As per the type of the sentence and the meaning it expresses, reporting verb is to be used. কি ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে এবং কি ধরনের বাক্য তার উপর নির্ভর করে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করা হয়। But when you are at a fix which one will be an exact reporting verb, simply use tell or told as reporting verb. এমন কোনো ঘটনা আসতে পারে যখন আমরা বুঝতে পারছি না ঠিক কোন রিপোর্টিং ভার্বটিকে আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে যদি আমরা টেল প্রেজেন্ট টেন্স বোঝাতে ব্যবহার করি আর পাস্ট টেন্স বোঝাতে টোল্ড ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের কাজ চলবে। Different linkers are used to connect different types of sentences. ভিন্ন ভিন্ন ধরনের বাক্য যোগ করার জন্য আলাদা আলাদা লিঙ্কার ব্যবহার করতে হবে। টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্স কত রকমের তোমরা সবাই জানো, সেন্টেন্স 5 রকমের। আবারও বলছি, সেন্টেন্স 5 রকমের, নামগুলো এখানে লেখা আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। এই 5টি সেন্টেন্সের নাম বলে দেওয়ার কারণ এই 5টি সেন্টেন্সের ন্যারেশন 5 রকম ভাবে করতে হবে। আমরা উদাহরণের মধ্য দিয়ে 5 রকমের সেন্টেন্স পরিবর্তন করব এবং দেখব। রিপোর্টিং ভার্ব টু বি ইউজড, অর্থাৎ কখন কোন রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হবে। এর আগে আমরা শেষ টু ছিল সেখানে টেলস বসিয়েছি, কেন বসিয়েছি কিভাবে পরিবর্তিত হয় তা এখানে দেখানো হয়েছে এই টেবিলের মধ্যে দিয়ে। দেখো টাইপস অফ সেন্টেন্স লেখা আছে, রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব বলতে এটা কোশ্চেনের রিপোর্টিং ভার্বকে বুঝিয়েছি। আর রিপোর্টিং ভার্ব টু বি ইউজড অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ করার সময় কি রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হবে
তা দেখানো হয়েছে। সঙ্গে সঙ্গে কোন ধরনের সেন্টেন্সে কি লিঙ্কার ব্যবহার করা হয় তাও এখানে দেওয়া হয়েছে। প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিপোর্টিং ভার্ব সে, সেস অথবা সেইড থাকে তাহলে সেই রিপোর্টিং ভার্ব ইনডাইরেক্ট স্পিচ করার সময় সে, সেস, সেইড হবে। অর্থাৎ সে থাকলে সে হবে, সেস থাকলে সেস হবে, সেইড থাকলে সেইড হবে। আর লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করতে হবে। কিন্তু মজার বিষয় দেখো, যদি সে শব্দের পরে টু থাকে অথবা সেস শব্দের পর টু থাকে অথবা সেইড এর পরে টু থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় টেল, টেলস অথবা টোল্ড বসাতে হবে। লিঙ্কার একই থাকবে দ্যাট। সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ হয় সেখানে যদি সে, সেস অথবা সেড থাকে রিপোর্টিং ভার্ব হিসাবে তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আস্ক অথবা আস্কস বা আস্কড। এটা কেমন বিষয়? সে ভার্বের সঙ্গে কোনো কিছু যোগ করা হয়নি, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচেও ভার্বের সঙ্গে কোনো কিছু যোগ করা যাবে না, শুধু সের পরিবর্তে আস্ক বসাতে হবে। যদি ভার্বের সঙ্গে এজ যোগ করা থাকে তাহলে রিপোর্টেড স্পিচ করার সময় এজ যোগ করতে হবে। আবার রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটিও পাস্ট টেন্সে লিখতে হবে। আবার সে টু, সেস টু অথবা সেইড টু যদি রিপোর্টিং ভার্বে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে আমরা যখন রিপোর্ট ইনডাইরেক্ট স্পিচ করব তখন আস্ক, আস্কস, আস্কড বসাবো। এক্ষেত্রে লিঙ্কার পরিবর্তন হয়ে যাচ্ছে। দুক্ষেত্রে লিঙ্কার কি ব্যবহার করা হচ্ছে? ইফ বা হোয়েদার ব্যবহার করা হচ্ছে অথবা WH ওয়ার্ড ব্যবহার করা হবে। কোথায় ইফ ব্যবহার করব, কোথায় WH ওয়ার্ড ব্যবহার করব সেটাও এখানে একটু জেনে রাখো। যদি ইনভার্টেড কমার শুরুতে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা লিঙ্কার হিসাবে ইফ অথবা হোয়েদার ব্যবহার করব। আর যদি ইনভার্টেড কমার শুরুতে হোয়াট, হোয়েন, হাউ এই জাতীয় শব্দগুলো থেকে থাকে তাহলে আমরা সেই যে শব্দটা থাকবে সেই শব্দটিকেই ব্যবহার করব। এটা কি বলছি আমরা? WH ওয়ার্ড। যেহেতু প্রতিটি শব্দ শুরু হয় WH দিয়ে, একমাত্র এক্সেপশন হাউ। যদি সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে সাধারণত আমরা কখনো অনুরোধ করি, কখনো আদেশ করি, কখনো উপদেশ দিই, কখনো নিষেধ করি। এই অর্থে এই ধরনের অর্থগুলো বোঝাতে গিয়ে ভিন্ন ভিন্ন অর্থ বোঝাতে গিয়ে ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করতে হবে। যেমন যদি সে, সেস, সেইড এগুলো থাকে এবং অনুরোধ করা বোঝায় বাক্যটির মধ্য দিয়ে তাহলে আমরা রিকোয়েস্ট, রিকোয়েস্টস অথবা রিকোয়েস্টেড বসাবো। একই রকম ভাবে আমরা সেস টু অথবা সেইড টু, সে টু এর পরিবর্তেও রিকোয়েস্ট, রিকোয়েস্টস এবং রিকোয়েস্টেড বসাবো। এবং এখানে কানেকটিভ ওয়ার্ড হিসাবে লিঙ্কার হিসাবে আমরা ব্যবহার করব টু। একই রকম ভাবে আমরা ব্যবহার করব অর্ডার, অর্ডার্ড অথবা অ্যাডভাইস অথবা ফরবেড। যদি সেন্টেন্সটি হয় অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স হলে আমরা কি করব? অপটেটিভ সেন্টেন্সে যদি দেখা যায় রিপোর্টিং ভার্ব আছে সে, সেস অথবা সেইড তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় সেই রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে প্রে, প্রেজ, প্রেইড অথবা উইশ, উইশেস, উইশড হবে। কোথায় প্রে হবে? অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের মধ্যে গড থাকে তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে আমরা প্রে, প্রেজ অথবা প্রেইড বসাবো টেন্স অনুযায়ী। আর যদি গড না থাকে তাহলে উইশ বসাবো অথবা উইশেস বসাবো অথবা উইশড বসাবো। এবং রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ যোগ করার জন্য আমাদেরকে কানেকটিভ ওয়ার্ড হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। সেন্টেন্সটি যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় এবং সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যদি সে, সেস অথবা সেইড থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব যোগ করে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন অর্থ অনুসারে এক্সক্লেম, এক্সক্লেমস অথবা এক্সক্লেমড বসাতে হবে। আবার কখনো কখনো এক্সক্লেম ইন জয় অথবা উইথ জয়, উইথ সরো আমরা ব্যবহার করি। যদি সেন্টেন্সটির মধ্যে হুররে থাকে তাহলে আমরা এক্সক্লেম ইন জয় ব্যবহার করব।
আর যদি এলাস থাকে তাহলে আমরা এক্সক্লেম ইন সরো অথবা এক্সক্লেম উইথ সরো ব্যবহার করব। এরকম ভাবেই অর্থ অনুসারে আমাদেরকে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে এবং একই রকম ভাবে কানেকটিভ ওয়ার্ড হিসাবে অর্থাৎ লিঙ্কার হিসাবে এখানেও আমরা দ্যাট শব্দটিকে ব্যবহার করব। স্টেপস টু ফলো, কি করতে হবে? স্টেপস টু ফলো, এতক্ষণ ধরে আমরা যা করলাম তা ছিল থিওরি। এখন প্র্যাকটিসের পালা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আমরা প্র্যাকটিস করব ততক্ষণ পর্যন্ত আমরা কি জানলাম তা কিন্তু পূর্ণতা লাভ করে না। তাই প্র্যাকটিস করতে গেলে আমাদেরকে কি করতে হবে? রতন said to সীমা, I have seen your father buying a pen for my younger sister today. এই সেন্টেন্সটির মধ্যে দুটো অংশ রয়েছে, একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ, এবং অবশ্যই এটা ডাইরেক্ট ন্যারেশন। এই ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আন্ডারলাইন করতে হবে কি কি পরিবর্তন আমাকে করতে হবে। প্রথম পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের, অর্থাৎ said to, এটার পরিবর্তন করতে হবে, এটাকে আমরা আন্ডারলাইন করব। এরপরে রিপোর্টেড স্পিচের মধ্যে এসে আই, এটাকে পরিবর্তন করতে হবে, এই প্রোনাউন এটা আমরা জেনেছি। আর কি পরিবর্তন করতে হবে? হ্যাভ, ভার্বের পরিবর্তন, এখানে হ্যাভের পরিবর্তন করতে হবে, হ্যাভ সিন এর হ্যাভ পরিবর্তন করতে হবে অক্সিলারি ভার্বের। ইয়োর ফাদার পজেসিভ ফর্ম, এটাকে পরিবর্তন করতে হবে। মাই ইয়ঙ্গার সিস্টার লেখা আছে, এই মাইয়ের পরিবর্তন করতে হবে, এটাও পজেসিভ ফর্ম অফ প্রোনাউন। টুডে এটা পয়েন্টার, এটা পরিবর্তন করতে হবে। তাহলে কি কি পরিবর্তিত হবে? রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, আই এই প্রোনাউনের পরিবর্তন হবে, হ্যাভ এই অক্সিলারি ভার্বের পরিবর্তন হবে, রূপের টেন্সের পরিবর্তন হবে, ইয়োর এই পজেসিভ ফর্ম প্রোনাউনের পরিবর্তন করতে হবে, মাই এই পজেসিভ ফর্মের পরিবর্তন করতে হবে, এবং টুডে এই পয়েন্টার্স এর পরিবর্তন করতে হবে। আমরা কিভাবে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হয় সেটা জেনেছি। সেট টু এর পরিবর্তে কি বসাতে হবে? সেট টু এর পরিবর্তে টোল্ড বসাতে হবে। তাহলে কি লিখব? রতন টোল্ড সীমা। আমরা জেনেছি লিঙ্কার ব্যবহার করতে হবে, অর্থাৎ ইনভার্টেড কমা তুলে দিয়ে আমাদেরকে লিঙ্কার ব্যবহার করতে হবে। লিঙ্কার এখানে ব্যবহার করেছি দ্যাট। এবার আই এই প্রোনাউনের পরিবর্তন করতে হবে। আই, রতন said to সীমা, রতন সীমাকে বলল আমি দেখেছি, তাহলে আমিটা কার পরিবর্তে বসেছে? রতনের পরিবর্তে বসেছে। রতন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সঙ্গে ম্যাসকিউলিন জেন্ডার, তাই আমরা এখানে হি শব্দটিকে ব্যবহার করেছি, প্রোনাউনটিকে ব্যবহার করেছি। হ্যাভ এটা ছিল প্রেজেন্ট টেন্সে। আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন হয়, তাহলে হ্যাভ পরিবর্তিত হয়ে হলো হ্যাড। ইয়োর ফাদার, তোমার বাবাকে দেখেছি, তোমার অর্থাৎ সীমার বাবা, সীমা ফেমিনিন জেন্ডার, তাই তার পরিবর্তে ফেমিনিন জেন্ডার বসাতে হবে। ইউর এর পরিবর্তে তাই বসছে হার। আবার মাই ইয়ঙ্গার সিস্টার, মাই অর্থাৎ রতনের পরিবর্তে বসেছে রতন পুরুষবাচক, তাই এখানে মাইয়ের পরিবর্তে হিজ এই পজেসিভ ফর্মটাকে আমরা ব্যবহার করলাম। আরেকটা পরিবর্তন লিঙ্কারের পয়েন্টারের ক্ষেত্রে টুডে আমরা জেনেছি টুডের পরিবর্তে দ্যাট ডে হয়। তাহলে এইটুকু মাত্র পরিবর্তন করলেই উত্তরটা হবে। তাহলে উত্তরটা কি হলো? রতন টোল্ড সীমা দ্যাট হি হ্যাড সিন her father buying a pen for his younger sister that day. এবার সমস্ত নিয়মগুলোকে আমরা এক্সপ্লেন করি এবং বিশেষ করে আমরা জানবো, এর আগে বলা হয়েছে তোমাদের যে প্রত্যেকটি সেন্টেন্স যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্টেড হবে তখন তা পরিবর্তিত হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এবার দেখে নিই এবং ঝালিয়ে নিই কি হচ্ছে। হি সেজ টু মি আই এম বিজি নাও। উত্তর, হি টেলস মি দ্যাট
হি ইজ বিজি নাও, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়েছে। হি সেজ টু মি আই শ্যাল গিভ ইউ মাই পেন, হি টেলস মি দ্যাট হি উইল গিভ মি হিজ পেন। হি উইল সে টু মি আই ডিড দ্য সাম yesterday, he will tell me that he did the sum yesterday। এখানে মনে রেখো, এখানে যেহেতু রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয়নি, টেন্সের পরিবর্তন হয়নি, আবার পয়েন্টারেরও পরিবর্তন হয়নি, শুধু সাবজেক্টের পরিবর্তন হয়েছে। হি সেড টু মি আর ইউ হ্যাপি, এই সেন্টেন্সটি আর ইউ হ্যাপি এটা প্রশ্নবোধক বাক্য। উত্তর করার সময় আমরা লিখেছি হি আস্কড মি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করেছি, ইফ কানেক্টর হিসেবে ব্যবহার করেছি, আই ওয়াজ হ্যাপি লিখেছি এবং শেষে ফুল স্টপ দিয়েছি। তাহলে দেখো, প্রশ্নে ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হলো। একই রকম ভাবে হি সেড টু মি হোয়াই আর ইউ সো ওরিড, এখানেও উত্তরটি হচ্ছে হি আস্কড মি হোয়াই আই ওয়াজ সো ওরিড। দেখো, ওয়াজটা আই এর পরে হবে, আগে নয়, কারণ ওয়াজটা সাবজেক্টের পরে বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বের পরে, ভার্বের পরে নয়, সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পরে মি, মি শব্দটা কার পরিবর্তে বসেছে, হি এর পরিবর্তে, আর ইওর পেন শব্দটা, ইওর শব্দটা বসেছে মি এর পরিবর্তে। তাহলে উত্তরটা হচ্ছে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন। এই সেন্টেন্সটিকে আমরা এরকম ভাবে লিখতে পারি, হি টোল্ড মি টু গিভ হিম মাই পেন। টোল্ড অর্থাৎ হি কি আমাকে অনুরোধ করছে নাকি আদেশ করছে, অর্ডার করছে, এই বিষয়ে যখন আমি নিশ্চিত হতে পারছি না, তখন আমরা সিম্পলি টোল্ড ব্যবহার করছি, যেটা আমরা লিখব তাতেই কিন্তু উত্তরটি হবে। হি সেজ টু মি হোয়াট আর নাইস বয় ইউ আর, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্স সেজ টু এর পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্ব কনভার্সন টেবিলে পেয়েছি এক্সক্লেমস বসাতে হয়। তাহলে সেজ টু এর পরিবর্তে এক্সক্লেমস বসিয়েছি, এবং যখন এক্সক্লেমস বসছে তখন কিন্তু মি এই অবজেক্টটি ওখানে ড্রপ পড়ে গেছে, সরাসরি হোয়াট আ নাইস বয় ইউ আর, ইউ শব্দটি কার পরিবর্তে বসেছে, আমার পরিবর্তে বসেছে, মি এর পরিবর্তে, অর্থাৎ এখানে ইউ কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, আমরা আই লিখেছি। আর টেন্সের কোনো পরিবর্তন হয়নি, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাই হি এক্সক্লেমস দ্যাট আই অ্যাম আ ভেরি নাইস বয়। এই হোয়াট, হোয়াট শব্দটিকে আমরা মাত্রা বোঝাতে গিয়ে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তুমি কতই না সুন্দর, এটাকে সাধারণভাবে বললে হয় খুব সুন্দর। এই খুব ধারণাটাকে ব্যাখ্যা করতে গিয়ে ভেরি শব্দটাকে নিয়ে আসা হয়েছে। হি সেইড টু মি মে ইউ বি হ্যাপি, এটা অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে উইশড ব্যবহার করা হয় যদি রিপোর্টেড স্পিচে গড না থাকে, সেই জন্যই আমরা লিখেছি হি উইশড। মনে রাখবে, এর পরেও কিন্তু আমরা এই মি কাকে বলা হয়েছে এটা তুলে দিয়েছি, তার পরিবর্তে আমরা দ্যাট দিয়ে যোগ করেছি, এবং ইউ, ইউ শব্দটা কার পরিবর্তে বসেছে, মি এর পরিবর্তে বসেছে, এবং ইউ হচ্ছে সাবজেক্ট ফর্ম, তাই ইউ পরিবর্তন করে আই লেখা হয়েছে। উত্তরটা হলো হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। হি সেইড টু মি, সে আমাকে বলল, মে গড ব্লেস ইউ, এখানে ইনভার্টেড কমার মধ্যে গড আছে, এই ইনভার্টেড কমার মধ্যে যদি গড থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে প্রে লিখব, পাস্ট টেন্স থাকলে প্রেড লিখব, আর প্রেজেন্ট টেন্স থাকলে প্রে লিখব, আর যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন এস বাই এস প্রয়োজনে যোগ করা যেতে পারে। তাহলে কি হলো, হি প্রেইড দ্যাট গড মাইট, মে ছিল, তার পাস্ট টেন্স হয়েছে মাইট, ব্লেস মি, ইউটা কে ছিল, ইউ মি এর পরিবর্তে বসেছে, তাই এখানে মি পরিবর্তন করে ইউ এর পরিবর্তে মি বসানো হয়েছে। উত্তরটি হলো হি প্রেইড দ্যাট গড মাইট
ব্লেস মি। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। মে গড ব্লেস ইউ। যে নিয়মগুলো আমরা এতক্ষণ পর্যন্ত শিখেছিলাম তার বাস্তব প্র্যাকটিস আমরা এখানে করলাম। এরপরে আরো তোমরা প্র্যাকটিস করবে। তোমরা প্র্যাকটিস করো। তোমাদের ভালো হোক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদেরকে ধন্যবাদ।